তো আমাদের পলিটিক্সে একটা মজার কথা আছে আর কি, যে যে হয় সহসভাপতি তার নেই কোনো গতি। তো আমাদের প্রোগ্রামের ক্ষেত্রেও সভাপতির অবস্থাটা এরকমই হয়, সবার শেষে বক্তব্য দিতে হয়, কোনো গতি থাকে না। আপনাদেরও গতিহীন একটা অবস্থা, অনেকক্ষণ ধরে কথা শুনতেছেন। তো আমি এর মধ্য থেকে একটু গতিশীল করার জন্য 10টা মিনিট সময় নিয়ে নেব আর কি আপনাদের কাছ থেকে। তো যেটা হচ্ছে, আমি প্রথমেই শুরু করব আমাদের সংগঠনের যে নামটা, মানে জনমুক্তি। তো এখান থেকে একটু শুরু করি যে জন কথাটা আমরা হয়তো বা একটু মিস করে যাচ্ছি। আমরা জনমুক্তি, এখানে জন শব্দটা আমরা এনেছি, জন হচ্ছে একটা দেশের ভৌগোলিক ভূখণ্ডের মধ্যে বসবাসকারী সকল জনগোষ্ঠী। এখানে এই সকল জনগোষ্ঠীর মধ্যে তাদের যে নাগরিক অধিকার থাকতে হবে তা না, রাষ্ট্রীয় অধিকার থাকতে হবে তা না, তারা আইনত দেশের নাগরিক নাও হইতে পারে। যেমন আমাদের দেশে বসবাসকারী যারা বিদেশি, তারাও কিন্তু এই জন শব্দটার মধ্যেই পড়ে, আওতার মধ্যে পড়ে। বা যদি আমরা ধরি রোহিঙ্গা, যারা আমাদের এই দেশে এখন বসবাস করছে, যাদের আসলে নাগরিক অধিকার নাই, রাষ্ট্রীয় অধিকার নাই, তারাও কিন্তু এই জন শব্দটার মধ্যেই পড়ছে। তা আমরা জনমুক্তি কথাটা যখন বলছি, আমাদের জন কথাটার ব্যাপ্তিটা কিন্তু অনেক বড়। এটা আর নাগরিকের যে সংজ্ঞা, তার তার নিচে না, তার ঊর্ধ্বে চলে গিয়েছে। আর যদি আমরা নাগরিক শব্দটার দিকে চিন্তা করি বা নাগরিক কথাটাকে ধরি, তাহলে আমি যেটা বলবো, আমাদের এখানে আমরা যারা উপস্থিত আছি, আমি ব্যক্তিগতভাবে যদি দেশের একজন নাগরিক হই, আপনারা আমার সবাই সহনাগরিক। এখন এই সহনাগরিকের মধ্যে, এর মধ্যে অনেক বিভাজন থাকতে পারে। কেউ হইতে পারেন আপনারা কি বলবো, যে কেউ হয়তো বা কমিউনিস্ট চিন্তাধারার, কেউ হচ্ছে ইসলামিস্ট চিন্তাধারার, কেউ ডান, কেউ বাম, কেউ মধ্য, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত শিবির, বহুভাবে ডিভাইডেড করা যায়। মানে হচ্ছে পলিটিক্যালি ডিভাইডেড করা যায়, সোশ্যালি ডিভাইডেড করা যায়, কেউ সাদা, কেউ কালো, কেউ হচ্ছে ছোট, কেউ মানে লম্বা। বিভিন্নভাবে আসলে আমরা সামাজিকভাবে এই ডিভাইডেশনটা করতে পারি। কিন্তু যখন আমি নাগরিক প্রশ্নে আসবো একটা রাষ্ট্রের মধ্যে, তখন প্রত্যেকেই আসলে আমরা সহনাগরিক। এবং সেই সহনাগরিকের কনসেপ্ট থেকে আমরা যখন 0.04% পাহাড়িদের কথা বলতেছি, তারা বেসিক্যালি আমাদের সহনাগরিক। তাদেরকে আর ওইভাবে আলাদা করে জাতিগতভাবে হিসাবে চিহ্নিত করার কোনো সুযোগ থাকে না। যদি আমরা একটা দেশ কল্পনা করি, একটা দেশের মধ্যে যদি আমরা প্রত্যেককে নাগরিক অধিকারের কথা বলি, নাগরিক মর্যাদার কথা বলি, সেও আমার সহনাগরিক। এখানে আলাদা করে সে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, নাকি সে হচ্ছে পাহাড়ি, আমি সমতলী, বা সে হচ্ছে অন্য জাতিগোষ্ঠীর বিলং করে, আমি আমার আরেকটা জাতিগোষ্ঠীর বিলং করি, আমি সংখ্যাগরিষ্ঠ, সে সংখ্যালঘিষ্ঠ, এই ধরনের ডিভাইডেশনের কোনো কিন্তু সুযোগ নাই। সেক্ষেত্রে আমি আসলে এই জায়গাটাতে একটু ডিফার করি অন্যান্য বক্তাদের সাথে, যে আমরা আসলে নাগরিক অধিকারের জায়গাটাতে আসতে পারতেছি কিনা। আমরা দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার যে আছে রাষ্ট্রীয়ভাবে, সে তার প্রাপ্য, সেই জায়গাটাতে আমি তার পক্ষে দাঁড়ানোর জায়গায় আমি আসলে ফোকাসড কিনা, বা আমি আসলে কতটুকু তার পক্ষে কথা বলতে পারতেছি। এবং সেই কথা বলতে পারার জায়গাতে আমার কাছে আসলে প্রায়োরিটি নাই। আমার কাছে প্রায়োরিটিটা সবসময় সবার জন্য যা, তার জন্য তা। কারণ আমি তাকে নাগরিক মনে করছি, আমার সহনাগরিক মনে করছি, আমি তাকে পাহাড়ি হিসাবে দেখছি না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এইখানে আমার আসলে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ, এই যে ডিভাইডেশন বা এই ধরনের যে ন্যারেটিভ সমাজে প্রচলিত আছে, এগুলোকেও আমরা আসলে এক ধরনের সাংস্কৃতিক আধিপত্য হিসাবে আমি দেখছি, বা আমরা দেখার চেষ্টা করছি। কিভাবে সাংস্কৃতিক আধিপত্যটা, সেটা আমি একটু ব্যাখ্যা করি। যেমন জুলাইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, জুলাইয়ের গণ অভ্যুত্থানের আমাদের একটা আকাঙ্ক্ষাই ছিল। আকাঙ্ক্ষা বলতে কি, আমরা আসলে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছি, যে আমরা আসলে এখানে সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, সবাই মিলেমিশে একসাথে হয়ে, এক কাঁধে হয়ে গণ আন্দোলনের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্ট রেজিমকে সরিয়েছি। এই ফ্যাসিস্ট রেজিমকে সরানোর পরে আমাদের যে বাস্তবতায় আমরা আসলাম, এই বাস্তবতাতে আমাদের বেশ কিছু সুযোগ তৈরি হয়েছে, যে সুযোগের কারণে আজকে জনমুক্তির মতো একটি সংগঠন হয়েছে, না হলে আসলে হইতো না। মানে 5ই অগাস্টের আগের বাস্তবতা আমাদের এই ধরনের সংগঠন হওয়ার আসলে কোনো বাস্তবতা ছিল না। এটা আমাদের একটা সুযোগ। এই সুযোগটা আমরা কিভাবে পেলাম, বা এই সুযোগটা পাওয়ার পরেও আমরা আসলে সেটা কতটুকু কাজে লাগাইতে পারতেছি, সেদিক থেকে আমি যদি একটু বলি, আমি একটা ঘটনার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। সেটা হচ্ছে, ঢাকায় বিশ্ববিদ্যালয়ে 5ই অগাস্টের পরে তোফাজ্জল নামে একটা লোক মারা গিয়েছিল ছাত্রদের গণপিটুনিতে, আপনাদের স্মরণ থাকার কথা। তো এই উদাহরণটা আমি এই কারণে দিলাম, আমরা যারা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, আমি দেখেছি হলে থাকাকালীন সময়ে যদি কখনো কোনো হলে চোর ঢুকতো, সবাই মহা উৎসব নিয়ে
উৎসাহ সহকারে সে চোরটাকে ধরতো এবং তাকে মারতো, মারতে মারতে পিটায় মেরে ফেলতো। এরকম ঘটনা আমাদের সময় অনেক ঘটেছে। আমি এতটুকু বিশ্বাস করি, আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, আপনাদের ইউনিভার্সিটিতে হলে আপনারা যারা থেকেছেন, হয়তো বা আপনারা সবাই এই অভিজ্ঞতাটা আপনাদের আছে বা হয়েছে বা হবে ভবিষ্যতে। এই ঘটনাটা আমি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এইটা আমাদের সমাজে অলরেডি আছে, আমাদের মানসিক গঠনের মধ্যে এটা উপস্থিত, যে আমরা একসাথে সবাই মিলে একটা চোরকে ধরে মেরে ফেলতে পারবো। কারণ কি, ওই চোরকে যখন মারা হলো, মারার পরে কিন্তু থানা পুলিশ আসে, একটা ফর্মালিটিস, হয়তো বা শাহবাগ থানার ওসি আসবে, এসে জিজ্ঞেস করবে কী হয়েছে ভাই, বা একটা চোর আসছিল, আমরা তো পিটাইছি, পিটাইতে পিটাইতে মারা গেছে। ওসি বলবে আচ্ছা ঠিক আছে, কী আর করছেন, আচ্ছা একটা এফডিআর করে আমরা ছেড়ে দিচ্ছি, কোনো আইনানুগ ব্যবস্থা হবে না। এটা হয় না বাংলাদেশে। কিন্তু আপনি যদি নাগরিকের কনসেপ্টে চিন্তা করেন, ওই চোর যে নাগরিক, তার অধিকার রয়েছে বিচার পাওয়ার, তাকে আপনি পিটাই মেরে ফেলতে পারবেন না। আপনি যদি তাকে চোর হিসাবে চিহ্নিত করেন, আপনার প্রথম কাজ হচ্ছে তাকে আইনে সোপর্দ করা। আইন প্রয়োগকারী সংস্থা তারা বিচারের ব্যবস্থা করবে, সেই বিচারে সে যদি দোষী প্রমাণিত হয় তার শাস্তি হবে, তার ফাঁসি হয়ে যেতে পারে, সেটা অন্য একটা বিষয়। কিন্তু আপনি তো আইন হাতে তুলে নিতে পারেন না। কিন্তু আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতাটা আমাদের সমাজের মধ্যে বাই ডিফল্ট, এটা আমরা স্বীকার করি অথবা না করি, এবং এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। আমরা এতক্ষণ হয়তো বা সংস্কৃতি নিয়ে অনেক ভালো ভালো কথা বললাম, আমি একটু খারাপ কথা বলতেছি, যে আমাদের সংস্কৃতিতে এরকম ফ্যাসিজমের বীজ উপস্থিত আছে, যে ফ্যাসিজমের বীজটা আমরা 5ই অগাস্টের পরে উপড়াই ফেলতে পারি নাই। আমরা যেটা করছি একটা রেজিম চেঞ্জ করছি, আমরা যেটা করছি আমরা রাজনৈতিক পরিবর্তন আনছি, কিন্তু আমাদের সোসাইটিতে, সংস্কৃতিতে যে ফ্যাসিজমের বীজ আছে সেটাকে আমরা আসলে উপড়াই ফেলতে পারি নাই। কিন্তু আমরা উপড়াই ফেলার একটা সুযোগের মধ্য দিয়ে যাচ্ছি। 5ই অগাস্টই আমাদেরকে সুযোগটা দিয়েছে, জুলাই অভ্যুত্থান আমাদেরকে সুযোগটা দিয়েছে, যার কারণে তোফাজ্জল ইস্যুতে যখন সোসাইটিতে এই ঘটনাটার একটা রিপারকেশন আসলো, মানুষ যখন প্রতিবাদ করলো, সেই প্রতিবাদের সূত্রে আমরা এখন বলতে পারি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এ ধরনের ঘটনা ঘটলে মানুষ আর সহজে তাকে ওইভাবে গণপিটুনিতে মারবে না। এই অবস্থাটাই আবার 5ই আগস্টের অর্জন, যে 5ই আগস্টের কারণে মানুষের মধ্যে এক ধরনের ঐক্যবদ্ধতা তৈরি হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে। আপনি চাইলেই কাউকে আসলে হত্যাযোগ্য করতে পারবেন না। এই হত্যাযোগ্য করতে না পারার বিষয়টা শুধু যে তোফাজ্জলের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এইটা সোসাইটিতে বিলং করে প্রত্যেকটা নাগরিকের জন্য আসলে প্রযোজ্য। আর এই জায়গা থেকেই এই সংকট দূর করার জন্যই আমরা আসলে সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে কথা বলতেছি, এবং ওই বৈচিত্র্য জায়গা থেকেই আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে প্রত্যেকের সংস্কৃতি ধারণ করবে, পালন করবে, লালন করবে, সেটা আপনার পছন্দ না হলেও সে করবে, তার এটার অধিকার। এবং এইটা জোর করে চাপায় দেওয়ারও যেমন কিছু নাই, আবার সে পালন করবে কি করবে না সেটা বলে দেওয়ারও কিছু নাই। এটা সে যেটা ইচ্ছা সেটাই করবে। আমরা এখন গ্লোবাল নাগরিক, আমরা এখন একটা দুনিয়াতে বসবাস করতেছি, যে দুনিয়াতে আমাদের ছেলেমেয়েরা কোরিয়ান কেপপ দেখতেছে, কোরিয়ান সং শুনতেছে, কোরিয়ান নাটক দেখতেছে, জাপানিজ কার্টুন দেখতেছে, আপনার ইউএসের গান শুনতেছে। আবার গ্রামের দিকে গেলেও দেখবেন যে ইউটিউবে তারা হচ্ছে নন্টে ফন্টে দেখতেছে বা মোটু পাতলু দেখতেছে। এক একজন এক এক রকম কালচারকে সে নিজের মধ্যে আত্মীকরণ করেছে। তো এই আত্মীকরণের জায়গা থেকে এত ব্যাপক একটা অবস্থায় চলে গিয়েছে, আপনি আসলে কালচারকে এখন আর জোর করে এইটা আমার বাঙালি জাতীয়তাবাদী কালচার, এটা বাংলাদেশি জাতীয়তাবাদী কালচার, বা এইটা হচ্ছে আমার এই কালচার, এটা তোমাকে পালন করতে হবে, এই ধরনের জায়গায় নিয়ে যাওয়ার অবস্থা আমাদের দেশে এই মুহূর্তে নাই, বা আমরা যেটা মনে করি এটা থাকা উচিতও না। আমরা একটা বৈচিত্র্যে বিশ্বাস করি, এবং ওই বৈচিত্র্য জায়গা থেকেই পাহাড়িদের কথা যখন আসে, যে পাহাড়ি সংস্কৃতি আমরা ধারণ করবো কিনা, পালন করবো কিনা, দরকার নাই তো। পাহাড়ি সংস্কৃতি পাহাড়িরা করুক, আমার তো ওই সংস্কৃতি ধারণ করার দরকার নাই। আমার সংস্কৃতি আমার আছে তো, বা আমার সংস্কৃতিও তো ওর কাছে আমার চাপানোর দরকার নাই। ওর সংস্কৃতি ও পালন করুক, আমার সংস্কৃতি আমি পালন করব। আমাদের সংস্কৃতি এরকম আলাদা আলাদা যত বৈচিত্র্য আছে, সবগুলা বৈচিত্র্য একসাথে পাশাপাশি অবস্থান করুক না কেন, সমস্যাটা কোথায়? আমরা কেন শুধু সবসময় আমারটা ও পালন করবে বা ওরটা আমি পালন করব, সেই ন্যারেটিভে কেন যাচ্ছি? আমরা কেন পাশাপাশি অবস্থান করতে পারতেছি না? এই যে পারতেছি না, ওই জায়গাটা থেকে আসলে আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি, যে আমাদের একটা বোঝাপড়া লাগবে। বোঝাপড়াটা কি? যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষ, তার সহ নাগরিক, তার কথা চিন্তা করবে, তার সাথে তার মতভেদ থাকতে পারে, তার সাথে তার অনেক ধরনের ডিবেট থাকতে পারে, তর্ক থাকতে পারে, তার রাজনৈতিক পরিচয় আমার রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে, তার ধর্ম বর্ণ সব কিছুর সাথে আমার অমত থাকতে পারে, আমাদের চলাফেরা, আমাদের চিন্তাভাবনা, একজন মার্কসিস্ট হইতে পারে, একজন ইসলামিস্ট হইতে পারে, একজন ডেমোক্রেটিক হইতে পারে, একজন বলতে পারে না আমি শরিয়া আইন চাই। সমস্যা নাই তো, যে শরিয়া আইন চায় তার চাওয়াটাও তো ভ্যালিড।
আমি তো বলতেছি না তার চাওয়াটা ইনভ্যালিড। সে শরিয়া আইন যদি চায়, সে যদি মনে করে বাংলাদেশের শরিয়া আইন সে বাস্তবায়ন করতে চায়, এবং সেটা যদি বাংলাদেশের জনগণ সাপোর্ট দেয় এবং সেটা যদি রিয়েলি সাপোর্ট দেয়, তো শরিয়া আইন হলে তো সমস্যা কী? এখন আপনি মনে করতে পারেন না আমি শরিয়া আইন চাই না, আমি চাই ডেমোক্রেটিক, তা আপনি আপনার অ্যাক্টিভিজম করেন। এখন যেটা হচ্ছে যে যখন আমরা এই কারণে জনমুক্তিতে বলতেছি যে আমরা সবসময় ট্যাগের বিরুদ্ধে, আমাদের মূল একটা পয়েন্ট হচ্ছে আমরা ট্যাগের বিরুদ্ধে। কেন ট্যাগের বিরুদ্ধে? আমরা যেটা মনে করি যে ট্যাগ এমন একটা জিনিস যা সোসাইটিতে মানুষের সাথে মানুষের ডিভাইডেশন বাড়ায়। কীরকম ডিভাইডেশন বাড়ায়? আপনি যখন একটা বাইনারিতে মানুষকে ফেলে দিবেন যে ও ডান, ও বাম, বা ও মধ্য, ও হচ্ছে শাহবাগী, ও শাপলাবাগী, ও হচ্ছে নাস্তিক, ও আস্তিক, এই যে ট্যাগগুলার অস্তিত্ব, বা 5 তারিখের পরও আমরা যেটা দেখলাম খুব ভয়াবহভাবে আমাদের সোসাইটিতে আবার এক্সিস্ট করে, এই জিনিসগুলো মানুষের মধ্যে এক ধরনের ডিভাইডেশন বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এই আলাপচারিতার যে স্বাভাবিকতা, আপনি সোসাইটিতে যখন আলাপ করবেন, এইটা নষ্ট করে দিচ্ছে। আমরা একটা বৈচিত্র্যে বিশ্বাস করছি এবং সেই বৈচিত্র্যে আমরা ডিবেট করব, আমরা তর্ক করব, তার সাথে ঘন্টার পর ঘন্টা আমরা তর্ক করব, কোনো সমস্যা নাই, একসাথে বসবো, চা খাবো। এই পরিবেশটা আমাদের দেশে দরকার, ফিরায় আনতে হবে। এবং তখন আমরা যেটা পারবো কি, আমরা একটা সুন্দর স্বাভাবিক আমাদের যে মানে মানবিক মর্যাদা, আমাদের যে একটা বৈচিত্র্যের প্রতি আমাদের আকাঙ্ক্ষা, যেটা জুলাই থেকে সৃষ্টি হয়েছিল, সেইটা আমরা তখন কিন্তু জুলাইয়ের চেতনাটাই আমরা কিন্তু আবার ধারণ করতে পারবো, বা সেটাকে ইস্টাবলিশ করতে পারবো আমাদের সোসাইটিতে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই জায়গা থেকে আমরা বেশ কিছু সাংগঠনিক কার্যক্রম হাতে নিই। যেমন আমাদের 5 তারিখের পরে একটা ছিল সংবিধান সংস্কার কমিশন। আমরা কিন্তু সংবিধান নিয়েও আমাদের অনেক কথাবার্তা ছিল। আমরা কিন্তু বলতেছি না যে, আমি একটু আগে যে কথাটা বললাম যে সহনাগরিকের কনসেপ্ট নিয়ে, যে ধরেন সংবিধানেও তো বাঙালি জাতীয়তাবাদ দিয়ে পাহাড়িদেরকে কিন্তু আদার করে ফেলা হইলো, যে বাঙালি মানে এই দেশের নাগরিক কারা? বাঙালি, যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। ওরা তো বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী করে না, তাহলে ওরা কি আমাদের নাগরিক না? তো আমরা তো সংবিধানও পরিবর্তন চাচ্ছি, এবং যার কারণে সংবিধান সংস্কার কমিশনও আমরা আমাদের সুপারিশগুলো দিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে, আমাদের সীমিত সামর্থ্য দিয়ে এই সুপারিশগুলো যখন দিই, তখন আমরা কয়েকজন মিলে বসে সুপারিশগুলো করি নাই। আমরা যেটা করেছি, আমরা হচ্ছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, আমরা চট্টগ্রামে মুক্ত মঞ্চে একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম, যেখানে সর্বস্তরের জনগণের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, সংবিধানে তুমি কি পরিবর্তন চাও? ইন্টারেস্টিং হচ্ছে, রিক্সাওয়ালা বলতেছে, ভাই আমি 2টা ভাত খাইতে পারলে খুশি, আমি আর সংবিধান কিছু বুঝি না, আমার ভাত লাগবে, আমার থাকার ব্যবস্থা লাগবে, আমি একটু ঘুমাবো শান্তি মতো। তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলাই হচ্ছে আমরা লিখে আমরা সংবিধান সংস্কার কমিশনে পাঠিয়েছি। তো আমাদের কাজের ধরন বা কাজের পদ্ধতিগুলো হচ্ছে এরকম, আমরা মানুষের সাথে কানেক্টেড হতে চাই, মানুষের সাথে আমরা ডিবেট করতে চাই, আমরা কোনো ধরনের আইডিওলজিক্যাল বায়াসনেসের মধ্যে থাকতে চাই না, এবং আমরা আসলে সবাইকে ইনক্লুড করতে চাই। আমাদের পূর্ববর্তী বক্তারা যারা বলে গিয়েছিলেন, তাদের সাথে আমি আসলে এই বিষয়ে একমত, যে আমরা একটা ইনক্লুসিভিটিতে বিশ্বাস করি এবং সেটাতে বসবাস করতে চাই, যে আমাদের এই সোসাইটিটা এরকম একটা ইনক্লুসিভ ধারণার উপরে থাকবে, সৃষ্টি হবে, নতুন নতুন চিন্তাভাবনার উৎপত্তি হবে, এবং আমরা একটা সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে সামনে এগিয়ে যাব। তো আমাদের এই আজকের বোঝাপড়ায় আমাদের উপস্থিত অতিথিবৃন্দ যারা এতক্ষণ বক্তব্য দিলেন, তাদের সবাইকে আসলে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা অনেকক্ষণ ধরে আজকে এখানে এসে উপস্থিত থেকে এতক্ষণ ধরে বক্তব্য শুনছেন, তাদেরকেও আসলে অসংখ্য ধন্যবাদ। আর যেটা হচ্ছে, এটা আমাদের প্রথম প্রোগ্রাম বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া নিয়ে, যেটা ময়মনসিংহ থেকে শুরু হলো। এবং আমরা আসলে আমাদের আরেকটি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ছিল এটা, যে আমরা ঢাকা ভিত্তিক কোনো প্রোগ্রামে আসলে যাব না। আমাদের উদ্দেশ্য ছিল এই সাংস্কৃতিক বোঝাপড়া বা সাংস্কৃতিক যে আমাদের কার্যক্রম, সেটা আসলে ঢাকার বাইরে আমরা করব, কারণ সব কিছুই ঢাকা কেন্দ্রিক। তো ঢাকা থেকে ফোকাসটা আসলে সরাইতে হবে। আমাদের বাংলাদেশ অনেক বড়ই, খুব ছোট কিছু না। আমরা সব কিছু যদি ঢাকার মধ্যে আসলে সেন্টার করি, তাহলে আসলে আউটপুট পাবো না। আমাদের আসলে এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমরা যতগুলো প্রোগ্রাম করছি, আমরা করেছি হচ্ছে বরিশালে করেছি, আমরা করেছি চট্টগ্রামে, আমরা করেছি ময়মনসিংহে করছি। এখন আমাদের প্ল্যান আছে আরও বেশ কিছু ডিস্ট্রিক্টে আমাদের কার্যক্রম শুরু করা। তো আমরা আসলে আস্তে আস্তে আগাচ্ছি, এবং আমরা কোনোভাবেই ঢাকা কেন্দ্রিক না। আমরা যত প্রতিকূল পরিস্থিতিতেই আমরা থাকি না কেন বা পড়ি না কেন, আমরা সবসময় চেষ্টা করছি ঢাকার বাইরে এসে প্রোগ্রামগুলোর আয়োজন করা।
তো আমরা এত কিছু বলার উদ্দেশ্য জনমুক্তিটাকে আপনাদের সামনে একটু পরিষ্কার করা, আমরা কিভাবে কাজ করতে চাই বা আমাদের আইডিওলজিটা কি। এবং এই আইডিওলজিতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা প্রথম দিকে মনে করতাম যে আমাদের আইডিওলজি নিয়ে যে কাজ শুরু করলাম আমাদের সাথে আসলে কেউ আসবে না, কারণ যখন দেখবে বুঝতে পারবে না যখন যে এরা আসলে কি, এরা কি আওয়ামী লীগ করে, এরা কি বিএনপি করে, এরা কি শিবির করে না কি করে, তখন মানুষ হয়তো বা আমাদেরকে বিশ্বাস করতে চাইবে না। তো আস্তে 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 দেখলাম যে না, মানুষ আমাদের সাথে এখন ইনক্লুড হচ্ছে, আমাদের অনেক মেম্বার এখন আসছে, বাড়ছে, এবং আমাদের এইখানে পলিটিক্যাল পরিচয়হীন ব্যক্তি, পলিটিক্যাল পরিচয় আছে এরকম ব্যক্তি, বিভিন্ন মতাদর্শের ব্যক্তি, বিভিন্ন ধর্মের মতের সকল ব্যক্তি হচ্ছে আমাদের এই সংগঠনে এখন আছে, এবং দিন আরও এটার ব্যাপ্তি বাড়ছে, দিন দিন বাড়ছে। তা আমরা আশা করব আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদের এই উদ্যোগে অংশ নেবেন, আপনাদের মতামত আমাদেরকে দিবেন। আমরা সবাই মিলে একটা কালচারাল বৈচিত্র্যের একটা বাংলাদেশ যাতে তৈরি করতে পারি, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত থাকবে, এবং যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা যাতে সেটা নিশ্চিত করে, সেই চাওয়া পাওয়াটা যাতে আমরা তাদেরকে দিতে পারি এবং তাদের কাছ থেকে আদায় করে নিতে পারি, সেই অ্যাক্টিভিজমটা যাতে আমরা করতে পারি, এই দোয়া আপনাদের কাছে রাখতে চাই এবং এই প্রত্যাশা আপনাদের কাছে রাখতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ।